হ্যালো ফ্রেন্ডস, সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সবাই কেমন আছো? আজকে আমি মাধ্যমিক পরীক্ষা 2022 সালের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম যে কোশ্চেনটা ছিল, একটি গ্রামের জনসংখ্যা পি, প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r%, তাহলে n বছর পরে জনসংখ্যা কী হবে? আচ্ছা, n বছর পরে জনসংখ্যা কী হবে? আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ n বছর পরে জনসংখ্যা হবে p ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা ইউজ করতে পারি, কিন্তু এখানে r এর জায়গায় বৃদ্ধির হারটা দেওয়া আছে 2r%, তাহলে r এর জায়গায় আমরা 2r বসিয়ে নেব। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি p ইন্টু 1+, এটা 2কে 100 দিয়ে এটা কাটাকুটি করলে r/50 হয়ে যাচ্ছে, তাহলে r/50 হোল টু দি পাওয়ার n। পরের যে কোশ্চেনটা ছিল, ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে 6,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। আচ্ছা, এক বছর পরে তিনজনে তার লভ্যাংশের 50 টাকা, 100 টাকা, 150 টাকা এইভাবে পায়। স্মিতা ওই ব্যবসায় কত টাকা বিনিয়োগ করে সেটা বার করতে হবে। তো এটা আমরা কীভাবে করব? একটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে তাদের যেটা মূলধনের অনুপাত, সেই অনুপাতেই কিন্তু যদি লাভ হয় ব্যবসায় সেই অনুপাতেই টাকা ভাগ হবে, যদি ক্ষতি হয় সেই অনুপাতেই ভাগ হবে, অর্থাৎ মূলধনের অনুপাতে টাকাটা ভাগ হবে। তো আমাদের প্রথমে আমরা দেখে নিই লভ্যাংশের অনুপাত কত, সেইটাই তাদের মূলধনের অনুপাত হবে। তাহলে আমরা কি পাচ্ছি, লভ্যাংশের অনুপাতটা কত আমরা সেটা আগে বার করে নিই। তাহলে লভ্যাংশের অনুপাত কত? 50 টাকা 100 অনুপাত 200, 50 অনুপাত 100 অনুপাত 200, তাহলে কত হচ্ছে? 50 দিয়ে যদি কাটাকুটি করি 1:, এটা 150 আছে। আচ্ছা, 1:2:3, 50 3 150। তাহলে এই লভ্যাংশের অনুপাতটাই নিশ্চয়ই তাদের মূলধনের অনুপাত, কারণ মূলধনের অনুপাতেই টাকা ভাগ হয়। তাহলে এটাই হয়ে গেল তাদের মূলধনের অনুপাত, তারা এই অনুপাতেই ব্যবসায় বিনিয়োগ করেছিল। আচ্ছা, এইবারে আমাদের কি বার করতে হবে? স্মিতা কত টাকা বিনিয়োগ করেছিল সেটা বার করতে হবে। তাহলে স্মিতার আনুপাতিক ভাগ আর কী হবে? 3-এর 6 হবে। 3+2+1 করলে 6 হচ্ছে, তাহলে স্মিতার আনুপাতিক ভাগ আর 3-এর 6। আচ্ছা, মোট টাকা ছিল 6,000 টাকা, তাহলে স্মিতা কত টাকা দেবে? তাহলে স্মিতা বিনিয়োগ করে কত টাকা? মোট টাকাটা আমার 6,000, 6,000 গণিত কী হলো? 3-এর 6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 6 1000 আর 1000 3 হচ্ছে আমার 3,000 টাকা, অর্থাৎ স্মিতা ওই ব্যবসায় বিনিয়োগ করে কত টাকা? 3,000 টাকা। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। আচ্ছা, পরের কোশ্চেনটা কী ছিল? H2B দেওয়া আছে, B/C দেওয়া আছে, C/D দেওয়া আছে, H2D বার করতে হবে। আচ্ছা, H2D কীভাবে বার করবো? A/D আমাকে বার করতে হবে। তাহলে H2D আমরা এটাকে লিখতে পারি A/D। A/D মানে আমি কী লিখতে পারি? A/B ইন্টু B/C ইন্টু C/D। অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে A/B মানে হচ্ছে H2B, H2B মানে 2/3, তাহলে এটা হচ্ছে আমার 2/3, এটা হচ্ছে আমার 5/8, এইটা হয়ে গেল আমার 6/7। আমরা কাটাকুটি করে নিই। আচ্ছা, কীভাবে কাটাকুটি করব? 3 2 6 হয়ে গেল, 2 4 8, 2 2 4, অর্থাৎ এখানে আমরা উপরে পাচ্ছি 5, নিচে 14। তাহলে আমি কি পেলাম? A/D, এটা আমি পাচ্ছি 5:14। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। ও কেন্দ্রীয় বৃত্তে PQ একটা ব্যাস দেওয়া আছে, আর বৃত্তের উপর একটা যে কোনো বিন্দু আর বলা আছে PR সমান RQ, তাহলে RPQ এর মান বার করতে হবে। তো আমরা যদি ড্রয়িংটা করে নিই, প্রথমে আমরা বৃত্তটা এঁকে ফেলি। আচ্ছা, ওটা আমার কেন্দ্র বলা ছিল, PQ ব্যাস, তাহলে এটা যদি আমার PQ ব্যাসটা যদি আমি কেন্দ্রগামী যায়, আচ্ছা ওটা হচ্ছে আমার কেন্দ্র, আর বৃত্তের উপর একটা বিন্দু, এখানে আমি আর বিন্দুটা নিলাম। আচ্ছা, কীভাবে বলা আছে? PR সমান RQ, এটা আমার সমান বলা আছে, PR আর RQ সমান। আচ্ছা, তাহলে আমাকে বার করতে হবে RPQ এর মান বার করতে হবে, এই কোণটার মান বার করতে হবে। দেখো, প্রথমে আমরা যে ছবিটা আঁকলাম এটা কিন্তু হয়ে গেল কি, একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি। আবার দেখো,
PR আর PQ, PR আর RQ এই দুটো কিন্তু সমান বলা আছে, তাহলে এই দুটো কোণও নিশ্চয়ই সমান। তাহলে তিনটি কোণে 180, এই দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে 90, আর এটা হচ্ছে আমাদের 45 করে হচ্ছে। এইভাবে আমরা করব। কী করে করব দেখে নিই। প্রথমে আমরা কি পাচ্ছি, PQ হলো ব্যাস বলা আছে, আচ্ছা আর কি বলা আছে, PR সমান হচ্ছে RQ বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই দুটো যদি সমান হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রে RPQ সমান হচ্ছে আমার RQP। দুটো বাহু যদি সমান হয়, দুটো কোণও সমান, এই দুটো আমরা সমান পাচ্ছি। এইবারে দেখো PRQ সমান এক সমকোণ, কেন আমি একটু আগেই বললাম, PRQ বা QRP এটা হলো এক সমকোণ, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এবারে দেখো আমরা যদি পুরো ত্রিভুজটার কথা ভাবি তাহলে আমি কি পেলাম, PRQ আর পাচ্ছি আমি RPQ আর PQR, এই তিনটে যোগ করলে আমরা পাচ্ছি 180। আচ্ছা PRQ এখনই বললাম আমি এক সমকোণ, তাহলে আমি কি পেলাম 90 ডিগ্রি, আর RPQ আর RQP এই দুটো ইকুয়াল, তাহলে আমি কি পাচ্ছি, এই দুটোকেই আমি লিখে দিলাম 2RPQ, এই দুটো তো ইকুয়াল, তাহলে 2RPQ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2RPQ ইজ ইকুয়াল টু কী হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রিটাকে ওইদিকে মাইনাস করে নিলাম, তাহলে RPQ সমান আমি কি পেলাম 90 ডিগ্রি। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটা সেটা আমাকে বলতে হবে। তো আমরা যদি ড্রয়িংটা করি, দুটো বৃত্ত, একটা বৃত্ত আঁকলাম এরকম পরস্পরকে ছেদ করেনি, আরেকটা বৃত্ত আঁকলাম এরকম, এগুলো কেন্দ্র। আচ্ছা এদের ক্ষেত্রে স্পর্শকের সংখ্যা, তো এরকম একটা স্পর্শক হতে পারে, এরকম একটা স্পর্শক হতে পারে, আবার এইরকম একটা স্পর্শক হতে পারে, আবার এরকম একটা স্পর্শক হতে পারে। তাহলে আমরা কতগুলো স্পর্শক পাচ্ছি, স্পর্শকের সংখ্যা, তাহলে স্পর্শকের সংখ্যা আমরা পাচ্ছি 4টি। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে স্পর্শকের সংখ্যা 4টি। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, 2R দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন বার করতে হবে। আচ্ছা গোলকের আয়তন আমরা কি বলেছিলাম, গোলকের আয়তন আমরা জানি, গোলকের আয়তন হচ্ছে, গোলকের আয়তন হয়, এটা আমাদের মনে রাখতে হবে, গোলকের আয়তন হয় 4/3 পাই R³ হয়, কিন্তু এখানে Rটা 2, ব্যাসার্ধটা 2R বলা ছিল, তাহলে গোলকের আয়তন 4/3 পাই R³ R এর জায়গায় কিন্তু এখানে আমরা 2R বসিয়ে নেবো, R কিন্তু বসালে চলবে না, কারণ এখানে আমাদের ব্যাসার্ধটা 2R বলা ছিল। তো এটাকে ক্যালকুলেশন করে নেব, তাহলে 4/3 পাই আর 2R³ মানে হচ্ছে 8R³, তাহলে এটা ক্যালকুলেশন করলে 8×4 হচ্ছে আমার 32/3 পাই R³। পরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। আচ্ছা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলা ছিল 8%, প্রথম বছরের মূলধন P টাকা, দ্বিতীয় বছরের মূলধন কত। আচ্ছা দ্বিতীয় বছরের মূলধন কী হবে, অর্থাৎ প্রথম বছরের শেষে যে সুদটা আমরা পাবো সেই সুদটা যোগ হয়ে যাবে। প্রথম বছরের যে মূলধন ছিল, মূলধন আর সুদটাকে যোগ করে নিলে আমরা দ্বিতীয় বছরের সেই টাকাটাই মূলধন হয়ে যাবে। তাহলে প্রথম বছরের সুদ কত, সুদটা আমরা বার করে নিই, সুদ কত, সুদ আমরা পাচ্ছি PRT/100 করে নিই, P আর এখানে বলা আছে RE বলা আছে, T মানে 1 বছর বাই 100, তাহলে আমরা পাচ্ছি PR/100। আচ্ছা প্রথম বছরে আমার আসল ছিল P টাকা, তাহলে প্রথম বছরের আসল আর সুদটাকে আমরা যোগ করে নিই, সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন। তাহলে মূলধন কত হবে দ্বিতীয় বছরের শুরুতে, তাহলে P এর সঙ্গে PR/100 যোগ
তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি, পিটাকে যদি কমন নিই তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100। তাহলে প্রথম বছরের বা দ্বিতীয় বছরের শুরুতে মূলধন কত দাঁড়ালো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। আচ্ছা 7√11, এটা আমরা দেখেই বুঝতে পারছি যেহেতু √11 রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। আচ্ছা পরের যে কোশ্চেনটা আছে, কোনো গোলকের ব্যাসার্ধ বলা ছিল আর গোলকের আয়তনটা ভি। আমরা জানি গোলকের আয়তন কি হয়, গোলকের আয়তনকে যদি আমরা ভি বলি, ভি সমান একটু আগেই শিখলাম 4/3 পাই আর কিউব। এখন পাইটা ধ্রুবক, 4/3 ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি ভিটা কিন্তু ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ভি ভেরিজিয়াস আর কিউব। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পাবো, ভি ভেরিজিয়াস আর কিউব, কারণ এইগুলো ধ্রুবক, তাহলে ভিটা আর কিউবের সঙ্গে সমানুপাতিক, তাহলে ভি ভেরিজিয়াস আর কিউব। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, দুটি ত্রিভুজ যদি সদৃশ হবে কখন, যদি তাদের অনুরূপ বাহুগুলো এটা কী হবে, সমানুপাতি। অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতি হয় তাহলে ত্রিভুজটা সদৃশকোণী হবে। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে, সম্পূরক বলতে আমরা বুঝি যদি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে চতুর্ভুজের শীর্ষবিন্দু কী হবে। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, তাহলে যদি সম্পূরক হয় তাহলে নিশ্চয়ই সেই চতুর্ভুজটা একটা বৃত্তের মধ্যে থাকবে, তাহলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো কী হবে, এখানে এই কোশ্চেনটার অ্যান্সার হবে সমবৃত্তস্থ, অর্থাৎ একই বৃত্তের মধ্যে থাকবে শীর্ষবিন্দুগুলি। আচ্ছা সমকোণী চৌপল যেমন হচ্ছে ইট, বই, বাক্স, তো এদের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো, সেটা তখন দেখতে কীরকম হয়ে যাবে, লুডোর ছক্কা এই ধরনের জিনিস হয়ে যাবে। তাহলে সেই ঘনবস্তুটা আমরা কী নামে ডাকবো, সেটাকে আমরা বলবো ঘনক। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, অংশীদারি ব্যবসায় কমপক্ষে, এটা সত্য মিথ্যা লিখতে হবে, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোক থাকা দরকার। তো 3 জন লোক না হলেও চলবে, 2 জন হলেও হবে কমপক্ষে, তাহলে এটা কি হয়ে গেল, এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল মিথ্যা। আচ্ছা পরের যে কোশ্চেনটা আছে, আসল আর সবৃদ্ধি মূলের সম্পর্ক, আসলটা লেস দেন সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল আমরা একটু আগেই শিখলাম, আসলের সঙ্গে সুদ যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে সবৃদ্ধি মূল, তার মানে সবৃদ্ধি মূলটা একটু বড় হয়, আসলটা ছোট, তো এই কথাটা সত্যই বলা আছে, তাহলে এটা কি হয়ে গেল, এটা সত্য বা ট্রু। পরের যে কোশ্চেনটা আছে, x² = 100 সমীকরণে বীজদ্বয়। আচ্ছা সমীকরণে বীজদ্বয় কী হবে, তার মানে x √100 পাবো, তার মানে আমরা কী পাবো, +-10ই পাবো। তাহলে সমীকরণে বীজদ্বয় যদি এটা +-10 বলাই আছে, তাহলে এটা কি হয়ে গেল, এটা সত্যই হবে। আচ্ছা এ ও বি ব্যস্ত ভেদে আছে, তাহলে বলা আছে a/b ধ্রুবক হবে। আচ্ছা ব্যস্ত ভেদে থাকলে কি হবে, a ভ্যারিজিয়াস 1/b, তাহলে আমরা কি বলতে পারি, ab সমান ধ্রুবক হবে, কিন্তু এখানে ab ধ্রুবক বলা নেই, ab সমান ধ্রুবক হবে কিন্তু এখানে a/b ধ্রুবক বলা আছে, তাহলে কি হয়ে গেল, এটা কিন্তু কি হয়ে গেল, মিথ্যা হয়ে যাবে। দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, এটা কিন্তু ভুল হয়ে গেল, ঠিক আছে, এটা মিথ্যা কথা, ঠিক আছে, এটা মিথ্যা, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক হবে না। আচ্ছা লম্ব বৃত্তাকার শঙ্কুর, পরের যে কোশ্চেনটা দেওয়া আছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুটা। তো লম্ব বৃত্তাকার শঙ্কু যদি আমি আঁকি, আচ্ছা এইটা হচ্ছে আমার উচ্চতা, যদি এটাকে এইচ বলি, ব্যাসার্ধটাকে আর বলি, আর তির্যক উচ্চতা এল, আমরা জানি এই ক্ষেত্রে কি হয়, l² সমান h² প্লাস r² হয়। এই সূত্রটা আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও হয়, পিথাগোরাসের উপপাদ্য, একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলো, হ্যাঁ, তাহলে তির্যক উচ্চতার এই যে সূত্রটা l² = h² প্লাস r², তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও হয়, প্রযোজ্য হয়, তাহলে এটা কি হয়ে গেল, এটা কিন্তু সত্য কথা। পরের যে কোশ্চেনগুলো আছে, 4 দাগের কোশ্চেনগুলো, এগুলো একটু বড় কোশ্চেন। আচ্ছা এখানে বলা আছে বার্ষিক সুদটা আসলের 1/16, তাহলে 8 মাসে 690 টাকা সুদ কত হবে। তো সুদের হার এখানে আমার বলা নেই, তাহলে প্রথমে আমরা কি করব, এই রিলেশনটা থেকে সুদের হারটাকে আগে বার করে নেব। তাহলে আমরা মনে করি যে আসলটা হচ্ছে x টাকা,
তাহলে মনে করি আসল সমান x টাকা। আর যেহেতু সুদের হারটা বলা নেই, তাহলে সুদের হারটাকে আমরা ধরে নিই R% ধরে নিই। তাহলে যে রিলেশনটা দেয়া ছিল, তাহলে পি আর সুদের হার টি 1 বছরে, পি আর টি বাই 100 যদি আমরা করি সমান কি হচ্ছে, এটাই সুদটা কত, আসলের 1/16, আসলে আমরা ধরেছিলাম x, তাহলে আমরা কি পেলাম x/16। কী করলাম আমরা, সুদ এখানে বার করলাম, 1 বছরের সুদ কত, পি আর টি বাই 100 ইজিক্যাল টু আসলের 1/16 অংশ, তাহলে x/16। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দুদিকেই এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি r/100 ইজিক্যাল টু একের 16। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে r ইজিক্যাল টু পাচ্ছি 116, তার মানে আমরা পাচ্ছি 4 দিয়ে যদি করি 25-এর 4, তার মানে 6.14%। তাহলে আমরা পেয়ে গেলাম যে সুদের হার ছিল 6.14%। এবার আমাকে বার করতে হবে 8 মাসে 690 টাকা সুদ বার করতে হবে। তো 8 মাস মানে আমরা এটাকে বছরে কনভার্ট করিনি, 8 মাস মানে হচ্ছে 8-এর 12 বছর, তার মানে 2-এর 3 বছর। তাহলে 8 মাসে 690 টাকা সুদ। কী করবো, সেই একই ফর্মুলা আমরা কি করব, PRT/100 করব। এখানে আসল আমার 690 টাকা, তাহলে পি আর কত, রেট অফ ইন্টারেস্ট 25-এর 4, তাহলে 25, আর এখানে 4, পি আর টি, টি কত, টি হচ্ছে আমার এখানে 2-এর 3, আর বাই 100 ছিল, তাহলে বাই 100 করে নিই। তাহলে এটাকে ক্যালকুলেশন করে নেব। আচ্ছা, এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি পাচ্ছি, 25/4 100 পাচ্ছি, 2 4 পাচ্ছি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 345, আর 3 দিয়ে যদি এটাকে করি তাহলে পাচ্ছি 115। আচ্ছা, 115/4 মানে আমরা বলতে পারি কত, 115/4 মানে 4 2 8, 4 8 32, 3 থাকে, 3কে যদি 4 দিয়ে ভাগ করা 28.75, 28 টাকা 75 পয়সা। তাহলে 8 মাসে 690 টাকা সুদ হবে 28.75 টাকা। এটাই হবে আমার অ্যান্সার। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। কোনো স্থানের লোক সংখ্যা বলা ছিল 13,310 জন ছিল, তো কী হারে বৃদ্ধি পেলে 3 বছরের জনসংখ্যা হবে 17,280। তো জনসংখ্যার বৃদ্ধির হারটাকে আমাকে বার করতে হবে। তো মনে করি জনসংখ্যা বৃদ্ধির হার 8%। আচ্ছা, এখানে যে ফিগারগুলো দেওয়া আছে আমরা যদি একটু ভালো করে কেয়ারফুলি ওয়াচ করি, 13,310 আর 17,280, এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখলে ভালো হয়। দেখো, 1331 হচ্ছে 11-র কিউব হয়, আর 1728 হচ্ছে 12-র কিউব। মুখে মুখে কিউব করার এবং মুখে মুখে ঘনমূল করার বিভিন্ন শর্টকাট নিয়ম কিন্তু আমি বলেছিলাম আমার চ্যানেলে, তো সেইগুলো একটু সময় করে অবশ্যই দেখে রাখবে। তাহলে আমরা সমহার বৃদ্ধির যে সূত্র ছিল, তাহলে সেইটা আমরা যদি ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি, অতএব তাহলে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n করে দেবো। তাহলে কত ছিল, জনসংখ্যা বৃদ্ধির হারটাকে আমরা 8% ধরেছি, আমাদের জনসংখ্যা ছিল 13,310, পি 1, এটা আমরা পি 1 + r/100 হোল টু দি পাওয়ার n, 3 বছরে বলা ছিল, n এখানে আমার 3, তাহলে ইজিক্যাল টু কত আমার 17,280। তাহলে আমি কি পেলাম, 1 + r/100 হোল টু দি পাওয়ার কিউ ইজিক্যাল টু কী পেলাম, 17,280 বাই 13,310। 0 0 যদি আমরা ক্যান্সেল করে নিই তাহলে 1728 আর 1331। দেখো, এটাকে আমাকে কিউব করতে হবে, তাহলে 1728 কার কিউব, 1331 কার কিউব, এটাকে আমি জানতে হবে। 1728 আমি একটু আগেই বললাম এটা হচ্ছে 12-র কিউব, মুখে মুখে কী করে কিউব রুট করতে হয়, হ্যাঁ, সেটা কিন্তু আমরা সহজেই এখান থেকে করতে পারি।
সেটা একটু জেনে নিতে হবে। তাহলে এটা হচ্ছে 12 আর 11 কি, তাহলে দুদিক থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি 1 + r/100 = আমরা পেলাম 12/11। তাহলে আমরা পাচ্ছি r/100 পাচ্ছি 12/11 - 1 কিন্তু 1/11। তাহলে r আমরা পেলাম 100/11। 100/11কে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 9.111%। আচ্ছা, এইখানটা কিন্তু তোমরা যদি না পারো 1728-এর কিউব করে কিন্তু দেখিয়ে দিতে হতে পারে, 1331-এর কিউব করে কিন্তু দেখিয়ে দিতে হতে পারে। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। কোনো ব্যবসাতে ABC এর মূলধনের অনুপাত 1/x = 1/y = 1/z। বছরের শেষে যদি জেড টাকা ক্ষতি হয় তাহলে সি এর ক্ষতির পরিমাণ। একটু আগেই আমি বললাম যে তাদের মূলধনের যে অনুপাত, তাদের যদি ব্যবসায় লাভ হয় তাহলে মূলধনের অনুপাতে সেই লাভটা ভাগ হবে, আর ক্ষতি হলেও সেই মূলধনের অনুপাতেই ভাগ হবে। কিন্তু এখানে যে মূলধনের অনুপাতটা দেওয়া আছে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা নেই। তাহলে আমাদের প্রথম কাজ হবে সেই মূলধনের অনুপাত থেকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করা। তাহলে প্রথমে আমার কি আছে, মূলধনের অনুপাত আছে, সেটাকে আমরা লিখি মূলধনের অনুপাত। সেটা আগে বার করে নিই। তো এটাকে পূর্ণ সংখ্যা করতে গেলে কী করবো, আমরা প্রত্যেকটাকেই XYZ দিয়ে গুণ করে দেবো। তাহলে 1/x × XYZ অনুপাত 1/y × XYZ অনুপাত 1/z × XYZ। তাহলে আমি যদি XYZ দিয়ে গুণ করি তাহলে প্রথম ক্ষেত্রে কি পাচ্ছি YZ অনুপাত, এখানে আমি পাচ্ছি ZX অনুপাত, এখানে আমি পাচ্ছি XY। তাহলে এইটা হয়ে গেলে আমার মূলধনের অনুপাত। এইবারে তাদের ক্ষতি হয়েছে, ব্যবসায় জেড টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতিটা কি হবে, এই মূলধন অনুপাতই ভাগ হবে। তাহলে সি এর ক্ষতির পরিমাণ, তাহলে সি এর ক্ষতির পরিমাণ কি হবে, জেড টাকাটা ভাগ হবে, তাহলে জেড ইন্টু কীভাবে ভাগ হবে, সি এর ক্ষতি, তাহলে সি এর আনুপাতিক ভাগ আর হচ্ছে XY বাই এদের যোগফল। তাহলে এটা সি এর অনুপাত, তাহলে XY বাই এদের যোগফল করে নিই YZ + ZX + XY। তাহলে এটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে উপরে পাচ্ছি XYZ আর নিচে এদের যোগফল XY + YZ + ZX। একটু আগে পরে লিখে নিলাম। তাহলে সি এর ক্ষতির পরিমাণ হলো এটা। পরের কোশ্চেনটা দেখে নিই, একটু সহজ অঙ্ক। 7x² - 66x + 27 = 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের অনুপাত বার করতে হবে। তো প্রথমে আমরা কি করব, আমরা সমীকরণটাকে যদি কী দেওয়া আছে 7x² - 66x + 27 = 0, এই সমীকরণটিকে যদি ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করি তাহলে কি পাচ্ছি দেখে নিই। a = 7, এরভাবে না করলেও হবে, তবু বোঝার সুবিধার জন্য আমরা এইভাবে করে নিই। b = পাচ্ছি -66 আর c = পাচ্ছি 27, এইভাবে না করলেও কিন্তু হবে। আচ্ছা, বীজদ্বয়ের যোগফল, তাহলে বীজদ্বয়ের যোগফল কি হয়, তাহলে বীজদ্বয়ের যোগফল কি জানি আমরা -b/a হয়। তাহলে b আমার মাইনাসই ছিল, তাহলে বীজদ্বয়ের যোগফল এখানে আমার কি হয়ে গেল 66 -b/a, তাহলে 66 7। আর বীজদ্বয়ের গুণফল কি পাচ্ছি আমরা 27 7। যদি আমরা ax² + bx + c = 0 এর সঙ্গে কম্পেয়ার করি, আর যদি কম্পেয়ার নাও করি তাহলেও ডাইরেক্ট লিখতে পারি বীজদ্বয়ের যোগফল = 66 7 আর বীজদ্বয়ের গুণফল 27 7। তাহলে যোগফল এবং গুণফলের অনুপাত বলেছিল, তাহলে অতএব যোগফল অনুপাত গুণফল এটা আমাকে বার করতে হবে। যোগফল এবং গুণফল অর্থাৎ বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের অনুপাত করতে হবে। তাহলে কত পাচ্ছি 66 7 অনুপাত 27 7। 7 7 আমরা দুই দিকে উড়িয়ে দিতে পারি 7 দিয়ে গুণ করে।
তাহলে পাচ্ছি 66:27। 3 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, কাটাকুটি করি, তাহলে 22:9। পরের কোশ্চেনটা যেটা আছে, হরের করণী নিরসন করতে হবে। করণী নিরসন করতে গেলে আমরা কি করব? করণী নিরসক উৎপাদক দিয়ে লব এবং হরকে গুণ করব। হরকে যদি গুণ করতে হয় তাহলে লবকেও দিতে হবে। তাহলে √15 - 3 ছিল, তাহলে √15 + 3 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে 12/√15 - 3 ছিল, এটাকে কি করব? 12 আছে, তার সঙ্গে √15 + 3 দিয়ে উপর নিচে গুণ করব। এখানে আমার আছে √15 - 3, তার সঙ্গে আমি দেবো √15 + 3 দিয়ে গুণ দিলাম। তাহলে ওপরে আমি কি পাচ্ছি? তাহলে ওপরে আমি যা ছিল তাই লিখলাম, √15 + 3। হর থেকে আমাকে করণীটাকে তুলতে হবে, এটাই হচ্ছে আমার কাজ। তাহলে নিচে আমার যদি a - b a + b এই ফর্মুলাটা ইউজ করতে পারি, তাহলে আমি পেলাম √a² - b²। তাহলে উপরে আমার 12 আর √15 + 3, আর নিচে হচ্ছে আমার 15 - 9। 15 - 9 করলে আমি পাচ্ছি 12/6, আর এটা পাচ্ছি √15 + 3। দেখো নিচ থেকে করণী চলে গেছে, নিচে আর করণী নেই, তাহলে এটা আমার হচ্ছে 12/6 মানে 2। তাহলে এটা আমি পেলাম √15 + 3। পরের যে কোশ্চেনটা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেমি, এবি একটি জ্যা, এর দৈর্ঘ্য 10 সেমি। তাহলে ও থেকে এবি জ্যায়ের দূরত্ব কত? আচ্ছা, এটা আমরা ছবিটা ফার্স্টে এঁকে নিই। ছবিটা যদি আমরা আঁকি তাহলে কি পাচ্ছি? এইটা হচ্ছে আমার বৃত্তটা। আচ্ছা, ওটা আমার কেন্দ্র বলেছিল, এবি বলেছিল একটা জ্যা। এটা যদি আমার এবি হয়, ওটা হচ্ছে আমার কেন্দ্র। আচ্ছা, এবি জ্যাটার দৈর্ঘ্য 10 সেমি, ও থেকে এবি জ্যায়ের দূরত্ব বার করতে হবে। আচ্ছা, ও থেকে এইটার দূরত্ব বার করতে হবে। তো ফার্স্টে এই দূরত্বটাই হচ্ছে আমার লম্ব দূরত্ব। তাহলে আমি প্রথমে ওপি লম্ব এবি, এইটা আমি ফার্স্টে অঙ্কন করলাম। এরকম জ্যার, আমি যদি এরকম জ্যায়ের উপর লম্ব টানি কেন্দ্র থেকে, তাহলে কি হয়ে যাবে? এই লম্বটা কী হবে? জ্যাটাকে দুটো সমান ভাগে ভাগ করবে। তাহলে আমরা কি পেলাম? তাহলে এই লম্বটা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা পাচ্ছি এপি সমান পিবি। এখন এবি জ্যাটার দৈর্ঘ্য ছিল 10 সেমি, তাহলে কি হলো? এপি সমান পিবি সমান হয়ে গেল আমার 5 সেমি। আচ্ছা, ব্যাসার্ধটা আমি জুড়ে দিই, ও বিটা হয়ে গেল আমার ব্যাসার্ধ, তাহলে এইটা হয়ে গেল আমার 13 সেমি। আচ্ছা, তাহলে বিটা হয়ে গেল, বি হয়ে গেল এবি এর মধ্যবিন্দু। তাহলে ত্রিভুজ ও পিবি কি হয়ে গেল? একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, কারণ এইটা হচ্ছে আমার লম্ব, তাহলে এটা আমার 90 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এইটা তাহলে অতিভুজ, ওবিটা অতিভুজ, তাহলে ওবি সমান হলো আমার 13 সেমি। তাহলে এই সমকোণী ত্রিভুজে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য যদি আমি ব্যবহার করি, তাহলে কি পাচ্ছি? তাহলে আমাকে বার করতে হবে ওপি সমান কি, অর্থাৎ লম্ব দূরত্বটা কত সেটা বার করতে হবে। ও থেকে এবি যায়, তাহলে ওপিটা আমাকে বার করতে হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? ও বি স্কোয়ার সমান ও পি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাকে ওপি বার করতে হবে। তাহলে ওপি স্কোয়ার সমান হচ্ছে ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। তাহলে ওবি কত? ওবি আমরা পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে আমার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে ওপি সমান হচ্ছে √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এটা কত পেলাম আমরা? √169 মাইনাস 25 করলে এটা পাবো √144, তার মানে এটা হয়ে গেল 12 সেন্টিমিটার। তাহলে ওপিটা হয়ে গেল আমার 12 সেন্টিমিটার।
পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। এখানে বলা আছে এওবি একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্রটা ও এবং সি বৃত্তের উপর একটা বিন্দু ও বিসি 60 ডিগ্রি দেওয়া আছে, ও সি এর মান বার করতে হবে। তো প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। ছবিটা যদি আমরা এইভাবে আঁকি, প্রথমে আমরা বৃত্তটা এঁকে নিই। আচ্ছা, বলা ছিল এওবি একটা ব্যাস, তাহলে এটাকে আমরা ব্যাস করে নিলাম এ ও বি। সি বৃত্তের উপর একটা বিন্দুতে এরকম জায়গায় আমরা একটা সি বিন্দু করে নিলাম। ওবিসি 60 ডিগ্রি। আচ্ছা, এটাকে জুড়ে নিই। ওবিসি দেওয়া আছে, ওবিসি। আচ্ছা, তাহলে এটা করে নিই। আচ্ছা, তাহলে আমার বলা আছে এই কোণটা আমার 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমাকে কি বার করতে হবে? ও সি এর মান বার করতে হবে, এই কোণটার মান বার করতে হবে। আচ্ছা, প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো এসিবি এইটা কিন্তু হয়ে গেল একটা অর্ধবৃত্তস্থ কোণ। একটু আগে আমি বলেছিলাম অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু কী হয়েছে? সমকোণ। তাহলে কোণ এসিবি এটাকে আমরা কি পেলাম? এইটা হয়ে গেল এক সমকোণ। কারণটা কি? এইটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে দেখো, শুধুমাত্র যদি এই ত্রিভুজটার কথা ভাবি আমি, ওবিসি, দেখো এইটা 60 ডিগ্রি। পুরো ত্রিভুজটার কথা যদি আমি ভাবি, বিএসি এই ত্রিভুজটার কথা যদি ভাবি, বা এবিসি এই ত্রিভুজটার কথা ভাবি, দেখো এসিবিটা আমার 90 ডিগ্রি হলো, আর এবিসি হয়ে গেল আমার 60 ডিগ্রি দেওয়া ছিল। তাহলে এই কোণটার ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো কোণ সিএবি এটা কি পাচ্ছি আমি? 180 ডিগ্রি মাইনাস এইটা আমার 90 ডিগ্রি, তাহলে এটা 90 প্লাস 60 ডিগ্রি। তাহলে আমি কি পাচ্ছি? 180 মাইনাস 150 ডিগ্রি সমান হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এই কোণটার ভ্যালু আমি পেলাম 30 ডিগ্রি। এইবারে দেখো এওসি ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ এওসি এই ত্রিভুজের কথা যদি আমি ভাবি, এখান থেকে আমি কি পাচ্ছি? দেখো ও এ সমানই কিন্তু ওসি, কারণ দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, দুটোই কিন্তু ব্যাসার্ধ। ও এ সমান ওসি, কারণ এরা বৃত্তে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো ও এ সি সিএবিটাই কিন্তু কি হয়ে গেল? এটাই কিন্তু আমার ও এ সি, এইটাই হয়ে গেল আমার ও এ সি, এটাই আমার 30 ডিগ্রি হয়ে গেল, এটা 30 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ ওএসি থেকে আমরা কি পাচ্ছি? ওএসি ইজিক্যাল টু আমি কি পাচ্ছি? এসিও এটা আমরা পেলাম, কারণ দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার হয়ে গেল এসিও সমান হয়ে গেল 30 ডিগ্রি, কারণ এই দুটো কোণ সমান। পরের যে কোশ্চেনটা আছে, দেখো একটি ও কেন্দ্রীয় বৃত্ত যার কেন্দ্র থেকে 26 সেমি দূরত্ব অবস্থিত, পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্যটা দেওয়া আছে 10 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। তো এটা আমি কীভাবে করব? প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। প্রথমে ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিই। এটা আমার ও কেন্দ্র। এবারে দেখো কেন্দ্র থেকে 26 সেমি দূরে একটা পি বিন্দু আছে, তো এইটা হচ্ছে আমার 26 সেমি, তো এইটা হয়ে গেল আমার 26। স্পর্শকের দৈর্ঘ্যতে আছে, এখান থেকে যদি আমরা একটা স্পর্শক টানি, তো স্পর্শকের দৈর্ঘ্য যদি এই বিন্দু থেকে টানি, তাহলে এইটা হয়ে গেছে আমার 10 সেমি, এটা বলা আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তো এটা যদি আমার ব্যাসার্ধ হয়, তো আমাকে এটা বার করতে হবে। তো আমি এই বিন্দুটার নাম দিলাম, মনে করো টি নাম দিলাম। আচ্ছা, আমরা কি জানি? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটা স্পর্শকের ওপর লম্ব হয়, অর্থাৎ এখানে আমরা কি শিখলাম? ওটিটা লম্ব হয়ে যাবে কার উপরে? পিটির উপরে। তাহলে দেখো এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি, ত্রিভুজ পিওটি কি হয়ে গেল? একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে দেখো পিওটা কিন্তু কি হয়ে গেল? এটা একটা অতিভুজ হয়ে গেল। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি, তাহলে আমরা পাচ্ছি
পি ও স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি ওটি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার। তাহলে এখানে আমার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে হবে। তো ব্যাসার্ধটা হচ্ছে ওটি, তাহলে ওটি স্কোয়ার ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি পি ও স্কোয়ার মাইনাস পিটি স্কোয়ার। তো এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমার বলে দেওয়া আছে পি ও সমান 26 আর পিটি সমান আমার দেওয়া ছিল, পিটিটা স্পর্শকের দৈর্ঘ্যটা আমার দেওয়া ছিল 10 সেন্টিমিটার। তাহলে দেখো ওটিটা আমার কি পাচ্ছি √, পিও হচ্ছে আমার 26 স্কোয়ার মাইনাস কত পিটিটা কত 10 স্কোয়ার, তাহলে 26 স্কোয়ার হচ্ছে আমার কত, এটাকে আমরা পাচ্ছি 676 মাইনাস 100, দ্যাট ইজ 500 √576। তো √576 মানে হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল আমার 24 সেন্টিমিটার। পরের কোশ্চেনটা আমরা দেখি। পরের যে কোশ্চেনটা আছে এবিসি ডি সমান্তরাল বিসি, যেখানে ডি আর ই এবি বাহুর উপর অবস্থিত বলা আছে, এডি 5 আর যে ডিবি দেওয়া আছে এই দেওয়া আছে, তাহলে এসির দৈর্ঘ্যটা বার করতে হবে। তো প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। ছবিটা যদি এইভাবে আঁকি আমরা, এইটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ। আচ্ছা কি বলা আছে ডি সমান্তরাল বিসি, তো এর একটা সমান্তরাল টেনে নিলাম। ডিগুলো এবি বাহুর উপর আছে, এবি আর এসি বাহুর উপর আছে, তো এটা আমার ডি। তাহলে দেখো আমি যদি থ্যালেসের উপপাদ্য যদি ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি ডি সমান্তরাল বিসি যেহেতু বলা ছিল, তাহলে যদি আমরা থ্যালেসের উপপাদ্য ইউজ করি তাহলে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা পাই এটা থেকে কি পাচ্ছি এডি বাই ডিবি সমান পাচ্ছি এই বাই ইসি। তাহলে দেখো এডি বলা ছিল কত, এডি বলা ছিল 5 আর ডিবি হচ্ছে আমার 6 আর এই বলা ছিল 7.5, তাহলে 7.5 বাই ইসি। তাহলে দেখো ইসি সমান আমি কি পাচ্ছি, ইসিটাকে ওই দিকে পাঠিয়ে দিই, তাহলে 7.5 ইন্টু 6 ডিভাইডেড বাই, এটাকে আমার 5টা নিচে চলে এলো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি ইসি সমান পাচ্ছি 6 ইন্টু 7.5, 6 7 42 আর 45, 45কে 5 দিয়ে ভাগ, তাহলে ইসি হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে দেখো এসি সমান কি পাবো, এসিটা আমাকে বার করতে হবে, এসি বা দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম, ইসিটা এটা আমি 9 সেমি পেলাম। তাহলে এসি কী হবে, এইটা আমার দেওয়া ছিল 7.5, তাহলে এসি সমান কী পাচ্ছি এই প্লাস ইসি। তাহলে দেখো 9 আর সঙ্গে 7.5 যুগ, তাহলে আমরা কত পাচ্ছি 16.5 সেন্টিমিটার। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4, তাদের আয়তনের অনুপাত বার করতে হবে। তাহলে দেখো আমরা ধরে নিই যে তাদের উচ্চতাগুলো একজনের h1 একটা h2 আর একটা ভূমির পরিধি দেওয়া আছে, তো এদের ব্যাসার্ধগুলো আমরা ধরে নিই যে একজনের ব্যাসার্ধ হচ্ছে r1 আর একটা ব্যাসার্ধ হচ্ছে r2। তাহলে মনে করি চোঙ দুটির উচ্চতা h1 h2 এবং ব্যাসার্ধ কত r1 আর r2। তাহলে এবার আমার কি দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া ছিল 1:2, তাহলে h1 বাই h2 আমরা লিখতে পারি 1/2। আর একটা আমরা কি লিখতে পারি, r1 বাই r2, এটা লিখতে পারি না, ব্যাসার্ধর অনুপাত আমাদের দেওয়া নেই, আমাদের দেওয়া ছিল ভূমির পরিধির অনুপাত। তাহলে ভূমির পরিধি কি হয়, একটা ভূমির পরিধি যদি আমরা লিখি
পরিধি হচ্ছে বৃত্তের পরিধি 2πr, তাহলে প্রথম বৃত্তটা যদি 2πr1 হয় তাহলে দ্বিতীয় বৃত্তটা হচ্ছে 2πr2, তাহলে ভূমির পরিধির অনুপাত হচ্ছে 2πr1/2πr2। 2πr1/2πr2 = আমরা লিখতে পারি 3/4। তাহলে দেখো 2π যদি আমরা ক্যান্সেল করে নিই বোথ সাইডে, তাহলে আমরা পাচ্ছি r1/r2 = আমরা 3/4 পেলাম। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে h1/h2 1/2, আর r1/r2 আমরা পেলাম 3/4। এবারে আমাকে কি বার করতে হবে? আয়তনের অনুপাত। তাহলে অতএব আয়তনের অনুপাত কি হবে? তাহলে প্রথম চোঙটার আয়তন যদি হয় πr²h চোঙের আয়তন, তাহলে প্রথমটার যদি হয় πr1²h1, তাহলে দ্বিতীয়টা হবে πr2²h2। তাহলে আয়তনের অনুপাত কি হবে? πr1²h1/πr2²h2 এই জিনিসটা হবে। তো পাই আমরা ক্যান্সেল করে নিতে পারি, তাহলে আমরা পাচ্ছি r1/r2² ইন্টু h1/h2 এইটা পাচ্ছি। তাহলে r1/r2 ছিল কিন্তু আমার 3/4 ছিল, সরি এইটা 3/4² আর এইটা কিন্তু 1/2। h1/h2টা হচ্ছে 1/2, ঠিক আছে। তাহলে 3/4², তো এটাকে আমরা লিখতে পারি 9/16 ইন্টু হাফ, তার মানে হয়ে গেল 9/32। তাহলে চোঙগুলোর আয়তনের অনুপাত হবে, অতএব চোঙের আয়তনের অনুপাত πr1²h1/h2/r2²h2 এইটা সমান আমরা পেলাম 9/32। পরের যে কোশ্চেনটা আছে, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে মানে অর্ধেক বৃদ্ধি পেয়েছে। তো প্রথমে যদি গোলকের ব্যাসার্ধটাকে আমরা 8 ধরি, তাহলে পরে সেটা কী পাবে? আরের সঙ্গে r/2 যোগ হয়ে যাবে, অর্থাৎ 3r/2 হবে। আর বক্রতলের ক্ষেত্রফল হয় গোলকের ক্ষেত্রে কী হয়? 4πr²। তো আমরা প্রথমে কি করব? গোলকের ব্যাসার্ধটা আমরা ধরে নিই r, তাহলে মনে করি গোলকের ব্যাসার্ধ r একক। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন যে গোলকটা হবে, নতুন গোলকের ব্যাসার্ধ কত হবে? ছিল আর তার সঙ্গে বাড়লো কত? 50% বেড়েছে। তাহলে আর এর 50% মানে 50/100। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমার 50 2 100, তার মানে পাচ্ছি r + r/2 দ্যাট ইজ 3r/2। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ আমরা কি পেলাম? 3r/2। আচ্ছা, তাহলে নতুন যে গোলকটা আমরা পাচ্ছি তার বক্রতলের ক্ষেত্রফল কী হবে? তাহলে বৃদ্ধির পরে যে গোলকটা পাচ্ছি সেই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি? আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফল 4πr², কিন্তু এখানে আর নেই, আরটা কী হয়ে গেছে? 3r/2 এ কনভার্ট হয়ে গেলে 4πr², 3r/2²। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা 2² 4 আসবে, 4 4 কেটে যাবে, তার মানে এটা পাচ্ছি 9πr²। এবারে তাহলে কি বলেছে? শতকরা কত বৃদ্ধি পেল? প্রথমে কত ছিল বক্রতলের ক্ষেত্রফল? তাহলে প্রথমে আমার বক্রতলের ক্ষেত্রফল কি হয়? বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। পরে বক্রতলের ক্ষেত্রফল ছিল 9πr²। কতটা বাড়লো? 5πr² বাড়লো। তাহলে শতকরা কত বৃদ্ধি পেল? শতকরা বৃদ্ধি পেল কত? কতটা বৃদ্ধি পেয়েছে? 9πr² থেকে 4πr² বিয়োগ, এটা বৃদ্ধি পেয়েছে কতটার মধ্যে বৃদ্ধি পেয়েছে? 4πr² আউট অফ 4πr² ইন্টু 100%। তো 9πr² থেকে 4πr² বিয়োগ করলে আমরা পাচ্ছি
5πr² বাই 4πr² ইন্টু 100%। πr² ক্যান্সেল করে নিতে পারি, 5 × 4 ইন্টু 100%, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 125%। পরের যে কোশ্চেনটা আছে একটু সহজ কোশ্চেন। ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3। তাহলে আমি মনে করি ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত? ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে a সেন্টিমিটার ধরি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হয়? যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় ঘনকের a√3 হয়। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় a√3, তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য কি হয়ে যাবে? a√3 সেন্টিমিটার। তাহলে তোমার এখানে দেয়া আছে 4√3, তাহলে অতএব a√3 সমান 4√3, তাহলে অতএব a সমান কত পাচ্ছি? 4 সেমি। এইটা হয়ে গেল আমার ঘনকের বাহু। এইবার আমাকে বলা ছিল সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে। ঘনকের সমগ্র তল বলতে 6টা তল আছে ঘনকের, প্রত্যেকটাই বর্গক্ষেত্র। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a², বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, 6টা বর্গক্ষেত্র আছে, তাহলে 6a²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি পাচ্ছি আমরা? 6a²। তার মানে 6 × a² যদি আমরা করি তাহলে কি পাচ্ছি? 4a²। তার মানে 6 × 36, 6 × 16, 4² মানে 16, 6 16 হয়ে গেল আমার 96 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল 96 বর্গ সেন্টিমিটার। আমরা আবার পরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব।